নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রতিভা বসুর লেখা উপন্যাস অগ্নি তুষার। আজ শোনাচ্ছি উপন্যাসটির চতুর্থ পর্ব। সেদিন সারা রাত তার গলার সেই রাসেল ডাক আমাকে বাতাসের শীষের মতো তাড়া করে ফিরেছিল। আমার হৃদয়ে সেই ডাক চাঁদের রাতে সমুদ্রের মতো জোয়ার এনে দিয়েছিল। আমি বালিশে কান পেতে শুনেছিলাম সেই ডাক। পরের দিন সকালে ঘুম ভেঙেও সেই রেশ জড়িয়েছিল আমাকে। আমার বুকটা ভরেছিল। আমি সারাক্ষণ আনমনা হয়ে কবিতার লাইন আওড়াচ্ছিলাম। স্কুলে গিয়ে ছেলেদের কবিতাই পড়ালাম শুধু। গল্প বললাম। ভারতবর্ষে এক রানী আছে, তার নাম মালিকা মালিক। তার রং রামধনুর মতো, তার চোখ জলে ভরা মেঘ, তার দেহ ধোঁয়ার ওড়নায় ঢাকা। তারা হাঁ করে গিলল। তারপর বাড়ি ফিরে এলাম তাড়াতাড়ি। আদর করে কুকুরটাকে তুলে নিলাম বুকের মধ্যে। সে আমার হাত চাটল, মুখ চাটল, ল্যাজ নেড়ে অনেক কথা বলল। আমি জিজ্ঞাসা করলাম, ও বাড়িতে তোকে সবচেয়ে কে বেশি ভালোবাসতো? বোবা জন্তু, কথা বলতে পারে না, কিন্তু কুই কুই করলো। আমি স্পষ্ট শুনলাম সে মালিকার নাম বলতে চাইছে। হাত মুখ ধোয়া, কাপড় ছাড়া, খাওয়া সব আমার পড়ে রইল। উত্তেজিত ভাবে ফোন কানে তুললাম। হ্যালো। হ্যালো, কে? আমি মালিকাকে চাই। স্মিথ? হ্যাঁ। কি দরকার? আপনি কি তার মামি? হ্যাঁ। একটু মালিকাকে দিন। আমাকে বললে হয় না? রেগে গেলাম। বললাম, না। কিন্তু সে একটু ব্যস্ত আছে। মামির গলা আমার কাছে কঠিন লাগলো, অভদ্র লাগলো, নিষেধের মতো শোনালো। আমি অপমানিত হয়ে বললাম, ঠিক আছে। তারপর খুব জোরে রেখে দিলাম ফোনটা। সমস্ত শরীর আমার কাঁপছিল রাগে। আমি তৎক্ষণাৎ মনস্থির করেছিলাম এদের সঙ্গে আর না। ওয়াশিংটনের নিমন্ত্রণটা কাছে ছিল। এক মুহূর্ত দেরি করলাম না জবাব দিতে। তারপর চলে গেলাম। কিন্তু রাগের চেয়ে যেখানে অনুরাগ প্রবল, সেখানে কি তার টেকে? দেখতে দেখতে মাথা ঠান্ডা হয়ে গেল। মনে মনে ভাবলাম, মালিকার মামি যাই বলুন, মালিকা কি বলে সেটা আমার জানা দরকার। সম্পর্ক আমার তার মামির সঙ্গে নয়, তার সঙ্গে। নানা অছিরা স্কুল থেকে ছুটি নিয়ে আরো কিছুদিন এখানে ওখানে ঘুরে কাটাবার চেষ্টায় ছিলাম, পারলাম না। এক অদৃশ্য আকর্ষণ দুর্জয় টানে আমাকে টেনে আনলো আবার। এসেই আমি তাকে ফোন করলাম। ভিতরে ভিতরে একটু যে ভয় ছিল না, দ্বিধা ছিল না এমন নয়। ওর মামি ধরলে কি বলবো তার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু ভাগ্যক্রমে মালিকাই ধরল। কি খুশি হয়েছিলাম ওকে ধরতে পেরে, কথা বলতে পেরে, দেখা করতে পেরে। শেষে এই খবর, সে চলে যাবে। মাথায় বজ্রপাত হলো আমার। আমার সব সুখ নিমেষে মুছে গেল। আমি আবার অবুঝের মতো বললাম, এরা যদি যায় যান, তুমি থাকো। পাগল নাকি? সে বলল। মাথা ছেঁকে বললাম, কিছুই পাগলামি করিনি, কিন্তু এইবার করব। একদিন যেতেই হবে, তা কি অজানা ছিল? ছিল মালিকা, ছিল। অনেক কিছুই অজানা ছিল আমার। খাবার দিয়েছে, আসুন, খেয়ে নিন। শোনো, আমি তোমার মামাকে বলবো তোমাকে রেখে যেতে। তুমি ভর্তি হবে, তুমি পড়বে এখানে। তোমার সমস্ত খরচপত্র দেখাশোনা সব বন্দোবস্ত আমি করে দেব। মাল জাহাজে রওনা হয়ে গেছে আজ সকালে। আমরা প্লেনে যাচ্ছি। মামা মামি বাজারে বেরিয়েছেন বাবলুকে নিয়ে। সকলের জন্য কিছু কিছু উপহার কিনতে হবে। অনেক দেরি হবে ফিরতে। বাড়িতে একা ছিল, চলে এসেছি এখানে। এরপরে কি আর থাকার প্রশ্ন ওঠে? কিন্তু আমি আমি কি করব? হয়তো কোনো একদিন যাবেন, কোনো একদিন একটা চিঠি পেয়ে দমদম এয়ারপোর্টে আনতে ছুটব। বিষণ্ণ মুখে মালিকা হাসল। আমি আর একটা কথাও বলতে পারলাম না। আসন্ন বিচ্ছেদের গাঢ় বেদনায় আমার সকল অন্তরাত্মা কেঁদে উঠল। আর মাত্র 6 দিন, সে তো একটা পলক। আমি ওদের সকলকে নিয়ে পরের দিনই বাইরের ডিনার খাওয়ালাম। তারপরের দিন ওরাও আমাকে নিমন্ত্রণ করলেন। দুদিন মালিকা এত নিঃশব্দ হয়েছিল যে প্রায় অপরিচিতের মতো লাগছিল তাকে। আমার দিকে সে মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো না, একা হলো না।
কাজের অছিলায় শুধু এদিকে ওদিকে ঘোরাঘুরি করল। বুঝতে পারলাম পাথরে কপাল ঠুকে আর আমার লাভ নেই। আমার কাজ গেল, কর্ম গেল, স্কুল গেল, খাওয়া দাওয়া ঘুম সব চুকে গেল। কখনো ঘরে একা বসে থাকি, কখনো এলোমেলো ঘুরে বেড়াই। এর মধ্যে একদিন যাওয়ার জন্য ফোন করলেন মালিকার মামা। বাজে অজুহাতে কাটিয়ে দিলুম সেটা। ভিতরে ভিতরে অদ্ভুত একটা রাগ যেন কুড়ে খেতে লাগলো আমাকে। কেবল মনে হতে লাগলো ওরা আমাকে ঠকিয়েছে, ঠকিয়েছে। যেদিন ওদের যাবার তারিখ, তার আগের দিন সন্ধ্যাবেলা নিজেকে আয়ত্তে রাখা আমার পক্ষে কঠিন হয়ে উঠেছিল। মনে হচ্ছিল একবার, শুধু একবার শেষবারের মতো দেখে আসি ওকে। ফোনের কাছে অন্তত 20 বার এগিয়ে গেলুম আর ফিরে এলুম। দাঁতে দাঁত চেপে বসে থাকলুম, মাথায় হাত দিয়ে। স্যান্ডউইচ চিবিয়ে দিন কাটছিল, কিন্তু অ্যাবির মাংস সেদ্ধ না হলে খাওয়া চলে না। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ভাবছিলাম বেরিয়ে গিয়ে কিছু কিনে আনবো কিনা বাইরে থেকে। কষ্ট হচ্ছিল ওর জন্য, অবোধ, অসহায়। আমি ওকে খেতে দিলে তবেই ও খাবে, আদর করলে তবেই ওর আদর। নিজের ভাবনায় নিজে যতই জর্জর থাকি না কেন, ওর সেটা বোঝবার কথা নয়। আস্তে কলিং বেল বেজে উঠল। আমি বিরক্ত বোধ করলাম। আমার পাশের ঘরের একটি ছোট ছেলে সর্বদাই যখন তখন এসে কলিং বেল টিপে আমাকে বিরক্ত করত। এর আগেও সে 2 বার এসে গেছে। তার মা কোথাও কাজে কর্মে বেরুলেই সেরকম চলে আসে আমার ঘরে। আমাকে তার খুব পছন্দ, আমারও তাকে সঙ্গী হিসেবে কখনো কখনো বেশ লাগে। মোটাসোটা 8 বছরের বুদ্ধিমান ছেলে, কবিতা শুনতে ভালোবাসে খুব। কিন্তু সেই সময় তার উপস্থিতি আমার পক্ষে পীড়াদায়ক মনে হলো। বকার জন্য প্রস্তুত হয়ে রেগে গিয়ে দরজা খুলে দিতে দিতে বললুম, শোনো, তুমি যদি আমাকে এরকম বিরক্ত করো তার মাকে বলে দেব, এখন যাও। বলেই ঠাস করে দরজাটা বন্ধ করতে গিয়েছিলুম, হাত তেমনি থেমে গেল। তাকিয়ে দেখলুম দেয়াল ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে আছে মালিকা। পরস্পরের দিকে তাকিয়ে রইলুম আমরা। অনেক পরে আসতে বললুম, এসো। ধীর পায়ে ঘরে এলো সে। কোনো একটা আসনে বসে পড়ল ক্লান্ত ভঙ্গিতে। আমি একটা অস্থির জানোয়ারের মতো কেবল হাঁটতে লাগলাম ঘরের এ মাথা থেকে ও মাথা। মালিকাকে একটি শোকের ছবির মতো দেখাচ্ছিল। লক্ষ্যহীন দৃষ্টিতে তাকিয়ে চুপচাপ গালে হাত দিয়ে সে বসেছিল। তার সামনে এসে আমি দাঁড়ালাম। তারপর হঠাৎ যেন একটা জানলা খুলে গেল। আলোর ঝলকে আমি স্পষ্ট দেখতে পেলুম আমার বেদনা আর মালিকার বেদনা আজ ভিন্ন নয়। আমি তার পায়ের কাছে বসে পড়লুম। আমি তাকে বললুম, যেও না, তুমি যেও না। সে চুপ করে থাকলো। আমি ডাকলুম, মালিকা, আমার মালিকা, মাই হানি, মাই হার্ট। সে দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো। আমি তার হাত দুটো টেনে নিয়ে আমার বুকের উপর চেপে ধরলাম। সে মুখ নিচু করল। তার গাল বেয়ে কয়েক ফোঁটা চোখের জল আমার মাথার চুলের সঙ্গে মিশে গেল। সেই আমাদের শেষ দেখা, মিসেস সান্যাল। তারপরে কতগুলো দিন কেটে গেল, এক বিন্দু ভুলতে পারলাম না তাকে। মিসেস ক্রাউন আমাকে ঠাট্টা করেন বিট বলে। তিনি জানেন না আমি খাই জীবন ধারণের জন্য, পড়ি লজ্জা নিবারণের জন্য, কাজ করি জীবিকার জন্য। আমার জীবনে সুখ স্বাদ নামে কোনো জিনিসের কোনো অস্তিত্ব নেই। তার দেয়া সেই বইখানাই আমার একমাত্র আকাঙ্ক্ষার ধন। তার গাওয়া প্রত্যেকটা গান আমি গাইতে পারি, আমি শুনতে পাই কানে। বইখানা আমার মুখস্থ। তার হাতের লেখা ভরা বাংলা শেখার খাতাখানা এক মুহূর্ত আমি চোখের আড়াল করতে পারি না। মিসেস সান্যাল, সে আমাকে ফরগেট মি নটের বাংলাটা শুধু শিখিয়ে দিয়ে গেছে, কিন্তু আই লাভ ইউ শব্দটি শেষ দিন পর্যন্ত বলে গেল না। আমি বললাম, তার কাছ থেকে শেষ চিঠি তুমি কতদিন আগে পেয়েছিলে? রাসেল বলল, 1 বছর 6 মাস আগে, 19শে মার্চ, বেলা 3টের সময়। সব মুখস্থ? চিঠিও মুখস্থ। শেষ চিঠিতে কি লেখা ছিল? তুমি চিঠি লেখো না কেন? আমি ব্যাকুল হয়ে থাকি। তুমি চিঠি লিখতে না কেন? লিখতাম না? আমি না লিখে থাকতে পারি? তবে সে পেত না। কেন? কারণ জানি না। শেষে আমার চিঠিগুলো ফেরত আসতে লাগলো। সব শুদ্ধ 17খানা চিঠি ফিরে এসেছে আমার। আশ্চর্য! নিশ্চয়ই এর মধ্যে কারো হাত ছিল। নিশ্চয়ই। তারপর থেকে তুমি আর তার কোনো খোঁজ পাওনি? না। যে ঠিকানায় সে ছিল
এখনো সেই ঠিকানাতেই সে আছে কিনা তাও তুমি জানো না? না। দীর্ঘশ্বাস ছাড়লাম। বললাম, তাকে তুমি ভুলতে চেষ্টা করো রাসেল। অসম্ভব। তুমি আলেয়ার পিছনে ছুটছ। আলেয়া? তাছাড়া আর কি? রাসেল হাসল। অসম্ভবকে অসম্ভব বলে বর্জন করাই বুদ্ধিমানের কর্তব্য। আমিও তো অসম্ভবই বলছি। যদি তাকেই ভুলে যাই তাহলে নিজেকেও ভুলে যাব, আর তার মানে তখন উন্মাদ আশ্রমে যাব। রাসেল, নিজেকে নষ্ট করো না। আমি জানি আবার আমাদের দেখা হবে। একটি ভালো মেয়ে দেখে বিয়ে করে সুখী হও, সংসারী হও। তাকে ছাড়া যে সুখ, সে সুখ আমি চাই না। তুমি কি করে জানো এতদিনেও তার বিয়ে হয়নি, তোমাকে ভুলে যায়নি, সুখী হয়নি? হতে পারে না, হতে পারে না। এরপরেই আমি চুপ করলাম। এই পাগলকে কি বোঝাবো? সে বলল, আপনি ভাববেন না মিসেস সান্যাল, আমি টাকা জমিয়েছি, তিল তিল করে জমিয়েছি। আর দেরি নেই, শিগগিরই গিয়ে তার কাছে পৌঁছবো। যাবার খরচ জমে গেছে তোমার? আপনি দেখতে পাচ্ছেন না, একটা ছাড়া আমার দ্বিতীয় কোট নেই। জুতোটা তালি মারতে মারতে কি চেহারা হয়েছে। হাতে গ্লাভস দুটোর চামড়া খুবলে খুবলে গেছে। যা উপার্জন করি তার কতটুকু খরচ করি আমি। দেখবেন আর 6 মাসের মধ্যেই আমি রওনা হয়ে যাব ভারতবর্ষের দিকে। শুধু যাবার আগে একটা চাকরি জোগাড় করতে হবে ওখানে। এক বন্ধুকে এখন থেকেই লিখে রেখেছি সে কথা। সত্যি সত্যি শেষ পর্যন্ত গেল সে। 6 মাসের আগেই গেল। বিদায় নেবার সময় হেসে বলল, আমার জন্য প্রার্থনা করবেন। আমি বললুম, চিঠি লিখো। সে বলল, লিখবার মতো হলে চিঠি নয়, টেলিগ্রাম। আমি তার পিঠে হাত রেখে আদর করে বললুম, তার চেয়ে ট্রাঙ্কল ভালো। তারপর? গল্প শুনতে শুনতে একাগ্র হয়ে যাওয়া ডাক্তার মৈত্রের ভারী গলা নীলিমার একটানা মেয়েলি কণ্ঠস্বরে পরে যেন মেঘের মতো গুমগুম করে উঠল। তারপর? গল্প শেষ করে নীলিমা মাথা নিচু করে হাতের বালাটা ঘুরোচ্ছিল। কাকাবাবুর প্রশ্নে একটি দীর্ঘশ্বাসের সঙ্গে তার কথারই পুনরাবৃত্তি করল। একটু থেমে বলল, তারপর তো আর কিছু জানি না কাকাবাবু। জানো না? না। তাহলে রাসেল স্মিথ গিয়ে তোমাকে কোনো চিঠিপত্র লেখেনি? লিখেছিল। প্রথম চিঠিতে পৌঁছ খবর ছিল, দ্বিতীয় চিঠিতে লিখেছিল খুঁজছে, তৃতীয় চিঠি হতাশায় ভরা। পুর বয়। কৌচের এলানো আরাম থেকে সোজা হয়ে বসলেন তিনি। একটু যেন অস্থির মনে হলো। খানিকক্ষণ কি ভাবলেন, তারপর ঘড়ি দেখে উঠে দাঁড়ালেন। ব্যস্ত হয়ে বললেন, ইস, কত রাত করিয়ে দিলুম তোমার। যাও, শিগগির শুয়ে পড়োগে। বলেই এক মুহূর্ত অপেক্ষা করলেন না, সোজা নিজের ঘরে গিয়ে ঢুকলেন। ড্রেসিং টেবিল থেকে ব্রাশটা তুলে নিয়ে পেস্ট লাগিয়ে দাঁত মাজতে আরম্ভ করলেন। নীলিমা উঠল। কফির বাসনটা রান্নাঘরে নিয়ে গিয়ে গরম জলে ধুয়ে রেখে দিল সাজিয়ে। আলোটা নিভিয়ে দিল। বসার ঘরের এলোমেলো চেয়ারগুলো হাতের টানে এপাশ ওপাশ করে যথাযথ করে রেখে নিজের ঘরে এসে হাই তুলল। ক্লজেট খুলে রাত্রিরের পোশাকটা হাতে নিয়েছিল, সেটাকে খাটের উপর ফেলে কি ভেবে কাকাবাবুর ঘরের পর্দার এপিঠে এসে দাঁড়িয়ে টোকা দিল। ডাক্তার মৈত্র মুখ বার করলেন। কিছু বলবে? গরম জলের ব্যাগ দেব? পাগল। আর একটা কম্বল দেব? এটাই ব্যবহার করতে পারবো কিনা জানি না, যা গরম করে রাখে এরা ঘরগুলো। তাহলে আমি শোবো? নিশ্চয়ই। আদর করে নীলিমার মাথাটা তিনি নেড়ে দিলেন। এ দেখছি একেবারে পাকা গিন্নি হয়েছে। হ্যাঁ? নীলিমা হেসে এক গ্লাস জল খেয়ে চলে এলো নিজের ঘরে। নরম বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে পড়তে তার 1 মিনিট লাগলো না। ঘুমিয়ে পড়তে পড়তে ভাবল, কালকে কাকাবাবুকে স্টেক করে খাওয়াবে, আর তারপর দিন ভালো থাকলে সারা দুপুর ঘুরে বেড়াবে। আজ বৃহস্পতিবার। আজ মেয়েড আসবে বাড়ি পরিষ্কার করতে। সপ্তাহে এই একটি দিন মাত্র কাজে আসে সে। ঘন্টা 3 খেটে সব একেবারে আয়না করে দিয়ে যায়। মাসিক মাইনে $50, 250 টাকা।
অনেক রাত্রে ঘুমিয়ে উঠতে একটু বেলা হলো। তারপরেও আয়েশ করছিল নীলিমা। মেয়ের কথা মনে পড়তেই তাড়াতাড়ি বিছানা ছাড়ল। আর ছাড়তে না ছাড়তেই ভ্যাকুয়াম ক্লিনার, বালতি, ব্রাশ, প্রতিষেধকারক সব নিয়ে এসে কাটায় কাটায় হাজির হলো মেয়েট। আধা নিগ্র আধা শ্বেতাঙ্গ মিউলেটো মেয়ে। মুখখানা অতি সুন্দর, রং শ্যামল, চুল কালো, চোখ দুটি মস্ত বড়। একগাল হেসে সম্ভাষণ জানিয়ে শীষ দিতে দিতে কার্পেট পরিষ্কারে লেগেছিল। নীলিমা অনুরোধ করল আগে রান্নাঘরটা করে দিতে। ওকে। দেখতে দেখতে উনুন মেজে, তাক মুছে, রেফ্রিজারেটর গুছিয়ে, গার্বেজ ক্যান পরিষ্কার করে চেহারা ফিরিয়ে দিল। তারপর চায়ের জল চাপালো নীলিমা। যতক্ষণে সে ব্রেকফাস্ট সাজালো ততক্ষণে মুখ টুক ধুয়ে প্রস্তুত হয়ে এলেন কাকাবাবু। নীলিমা আপেলের রস পরিবেশন করল। ডিমের পোচে নুন গোলমরিচ ছিটোতে ছিটোতে বলল, ভালো ঘুম হয়েছিল তো? পা নাচাতে নাচাতে ডাক্তার মৈত্র বললেন, তোমার অর্ধ সমাপ্ত গল্পটিকে সারা রাত ধরে সমাপ্ত করতে করতেই ভোর হয়ে গেল। মানে? মানে সারাক্ষণ তাদের কথাই ভাবলুম। তারপর দেশে ফিরে গেলুম, খুঁজে পেতে বার করলুম মানুষ দুটোকে, শাক বাজিয়ে মিলিয়ে দিলুম। নীলিমা হাসল। ডাক্তার মৈত্র এক চুমুকে আপেলের রসটা শেষ করে নিয়ে বললেন, জানো নীলা, মানুষের জীবনে সবটাই পুরুষকার নয়, ভাগ্যের হাতও আছে। ভাগ্য মানা তো আপনার শাস্ত্রে বারণ। আমি ভাগ্যকে বিশ্বাস করি। এতদিন পরে আমারও বিশ্বাস করতে ইচ্ছে করছে। 10 বছর আগের কোনো কথা কি মনে পড়ে তোমার? 10 বছর আগের? ওহ! অবাক হয়ে তাকাতে গিয়ে নীলিমা চোখ নামিয়ে নিল। নম্র গলায় বলল, সে কথা কি ভুলবার? হাতে ক্ষমতা থাকলে অনেক সময় মানুষ বড় নিষ্ঠুর হয়ে ওঠে না? নীলিমা চুপ করে রইল। নইলে তোমার মা বাবাই বা ওরকম অবুঝ ব্যবহার করবেন কেন? নীলিমা ডাক্তার মৈত্রের মনের চিন্তাধারাটা কোন খাতে বইছে সেটা অনুধাবন করতে চেষ্টা করল। কাল অনেক রাত পর্যন্ত রাসেল স্মিথের গল্প শুনে উনি যে বেশ বিচলিত হয়েছেন সেটা সহজেই বোঝা গেল। কিন্তু তার সঙ্গে নীলিমার মা বাবার নিষ্ঠুরতা বা অবিবেচনাপ্রসূত কোনো কার্যকলাপের যোগসূত্র খুঁজে পেল না সে। কিন্তু তবুও কাকাবাবুর প্রশ্নে তার মনে নিজের অতীত আলোড়িত হল। প্রফেসর সান্যালের সঙ্গে তার জীবন এই মানুষটিই যুক্ত করে দিয়েছিলেন। তার এই সুখী জীবনের জন্য যদি কাউকে সে কৃতজ্ঞতা জানায়, তা ঈশ্বরকে নয়, এই কাকাবাবুকেই। মা বাবার বিরুদ্ধে এই ব্যক্তি তার পক্ষ নিয়ে সমস্তটা লড়াই চালিয়ে গিয়েছিলেন। ভেবে দেখো, নীলিমার ভাবনাকে খণ্ডিত করলেন ডাক্তার মৈত্র। কত অকারণে তারা কি অশান্তি সৃষ্টি করেছিলেন সেই সময়। সুব্রতকে জামাই করতে না চাইবার কি যুক্তি ছিল তাদের বলতো? কিছু না। আজকের দিনের সর্বজনবন্দিত প্রফেসর সান্যাল সেদিনেও অবহেলার যোগ্য ছিলেন না। বিদ্যায় যদি ভূষণ হয়, সেই মর্যাদায় সেই বয়সেও তিনি প্রতিষ্ঠিত ছিলেন। অনেক কন্যাপক্ষই তাকে কামনা করেছে, কিন্তু তোমার বাপ অরিন্দম বাগজির ওই এক কি না, যে মেয়ের নাক টিপলে দুধ গলে সেই মেয়ের নির্বাচিত পাত্রের আবার মূল্য কি? তাছাড়া নির্বাচন করবার অধিকারী বা তাকে কে দিল? থেকে তুমি অহংকার ছাড়া আর কি বলবে বলো? নীলিমা নিঃশ্বাস নিল। এ যে কত সত্য কথা তার চেয়ে বেশি কে জানে। ইঞ্জিনিয়ার মানুষ, খেটে পিটে প্রভূত উপার্জন করেছেন। গাড়ি আছে, বাড়ি আছে, অ্যালসেশিয়ান কুকুর আছে, স্ত্রীর আনুগত্য আছে, সন্তান সংখ্যা কম, সারা বাড়িতে তার একচ্ছত্র সাম্রাজ্য। বাবার নিজের সংসারে বাবাকে যে কেউ অমান্য করতে পারে, তার নির্দেশ ছাড়াও কোনো কাজ স্বাধীনভাবে করতে পারে, এ তার কল্পনারও অতীত ছিল। আর তার মধ্যে এই বিঘ্ন তিনি সইতে পারবেন কেন? মেয়ের বিয়ে দেবেন তিনি নিজে, নিজে দেখে শুনে পাত্র স্থির করবেন, টাকা খরচ করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডাকবেন। এটাই হচ্ছে একমাত্র সত্য, একমাত্র রীতি। তার মধ্যে অবাধ্য মেয়ে কিনা স্বয়ংবরা হতে চাইছে, এ তো তার পক্ষে রীতিমতো অপমান। অথচ এমনিতে মানুষটি কি চমৎকার, হাসি খুশি, কর্মঠ, পত্নী প্রেমিক, সন্তান বৎসল,
কিন্তু কর্তৃত্বের অহংকারে হাত দিলে ভয়ঙ্কর হয়ে উঠতে এক বিন্দু দেরি হয় না। সেখানে তার এক ফোঁটা ক্ষমা নেই। সেটাকে তিনি বেয়াদপি মনে করেন। কেঁদে কেঁদে নীলিমা মৃত্যুর অন্ধকারে তলিয়ে গিয়েছিল। আর তারপর দৈবের মতো, নিয়তির মতো এই মানুষটি, তার পিতৃবন্ধু, এই পিতৃব্যটি যেন স্বর্গ থেকে অবতীর্ণ হলেন। সব শুনে এক হুঙ্কারে দাবিয়ে দিলেন বাবাকে। নিজের সমস্ত ব্যক্তিত্ব আরোপ করলেন তিনি বন্ধু আর বন্ধুপত্নীর অবিবেচক মনের সংস্কারের উপরে। বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, ভালো চাও তো রাজি হও, নইলে পালিয়ে যাব মেয়ে নিয়ে, গোত্রান্তর করে পুষ্যি নেব, বাপ হয়ে নিজে দাঁড়িয়ে বিয়ে দেব। দেখব তোমার অহংকারের উদ্ধতটাই বড় কথা, না মেয়ের সুখটাই বেশি জরুরি। আর তারপর খুঁতখুত করতে করতেও তো মেনে নিতে হলো, মেনে নিয়ে সুখীও হতে হলো। এই জামাইকে নিয়ে কি এখন বাবার কম গৌরব? মার কাছে কি সুব্রত প্রাণাপেক্ষা বেশি নয়? সেসব দিনের কথা আর সবাই ভুললেও নীলিমা কি ভুলতে পারে? নাকি সুব্রত সান্যালী ভুলে গেছেন কিছু? কিন্তু আজও সে কথা মনে হলো কেন কাকাবাবুর? আস্তে আস্তে বেলা বাড়ল। এক ফাঁকে একটু বাজার করে নিয়ে এলো নীলিমা। বেলের মতো মস্ত মস্ত আপেল, নারকেলি কুলের মতো টাটকা কালো কালো আঙুর, আর ফ্লোরিডার তরমুজ নিয়ে এলো গিয়ে। এখানকার শাকসবজি ফলমূল সব এত লোভনীয় যে না কিনে পারে না। কাকাবাবুকে যে কি দিয়ে কি করবে ভেবে পাচ্ছে না। দুই চোখে যা দেখছে সব কিনছে কাল থেকে। কিন্তু খেতে বসে কাকাবাবুকে দিয়ে ধুয়ে তৃপ্তি হলো না তার। মনে হলো সবই তিনি খাচ্ছেন, নিচ্ছেন, কিন্তু মনোযোগটা নেই। কেমন গম্ভীর আর অন্যমনস্ক। অতি অল্প সময়ের মধ্যেই খাওয়া শেষ করে উঠে পড়লেন তিনি। নীলিমা কাজ সারতে রান্নাঘরে এলো। বাসন ধুয়ে মুছে আঁচিয়ে কাকাবাবুর জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি হাতে নিয়ে বসার ঘরে এসে দেখল তিনি ক্রমাগত হাতে হাত ঘষছেন। এটা তার উত্তেজিত মুহূর্তের মুদ্রাদোষ। মোটা চুরুটটা কামড়াচ্ছেন দাঁত দিয়ে। এটাও। তারপর হঠাৎ উঠে পর্দা সরিয়ে রাস্তার ধারের জানলায় দাঁড়ালেন। নীলিমা হাতের পেয়ালাটা টেবিলের উপর রেখে পিছন থেকে তার কায়দা করে ছাঁটা চুলের নিচে ফর্সা বলিষ্ঠ ঘাড়ের দিকে তাকালো। ঘন জমি গাঢ় রং সিল্কের ড্রেসিং গাউনটা তরঙ্গায়িত হচ্ছিল। হঠাৎ তার মনে হলো এই মানুষটার বুকের তলায়ও নিশ্চয়ই এমন কোনো জমাট বেদনা লুকোনো আছে যার জন্য হৃদয় অন্যের প্রতি এত কোমল, এত সহানুভূতি সম্পন্ন। কাল রাসেল স্মিথের গল্প শুনে থেকেই যে ইনি অত্যন্ত অন্যমনস্ক, ব্যথিত এবং বিচলিত হয়ে আছেন সেটা তার সমস্ত ভঙ্গি থেকেই বোঝা যাচ্ছে। কাকাবাবুর এই বিশেষ মুহূর্তের বিশেষ ভঙ্গিগুলোর সঙ্গে পরিচয় আছে নীলিমার। রাসেল স্মিথের জীবনের সঙ্গে তার নিজের জীবনের কোনো মিল তিনি খুঁজে পেয়েছেন কিনা তাই বা কে জানে। কোনো অর্বাচীন পিতামাতার শত্রুতায় অন্য কোনো একটি মেয়েও ঠিক তার মতোই কষ্ট পেয়েছিল কিনা তাও তো জানা নেই নীলিমার। নীলিমার মতো নিশ্চয়ই তার ভাগ্যে কোনো কাকাবাবু এসে উপস্থিত হননি, তাই শেষ পর্যন্ত সবই ব্যর্থ হয়েছে। ডাক্তার মৈত্রের খ্যাতি যে শুধু স্বদেশেই সীমিত তা নয়, বিদেশের ডাক্তার কুলেও তিনি নামজাদা। বয়স 50 উত্তীর্ণ হয়েছে, কিন্তু সুঠাম দেহে এখনো যৌবনের স্পর্শ জাজ্জল্যমান। মাথার চুল ব্রাউন হয়েছে কিন্তু পাকেনি, পাতলা হয়েছে কিন্তু ঢেউ নষ্ট হয়নি। তার প্রশস্ত কপালে যখন কোনো একটি গুচ্ছ এসে লুটিয়ে পড়ে তাকালে নিতান্ত অল্প বয়সী বলে ভুল হয়। গায়ের রং গৌর নয়, চিক্কন শ্যাম। স্বাস্থ্য ডাক্তার হওয়ার উপযোগী। এখনো যে কোনো একটি মেয়ে যাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে অনায়াসে তার প্রেমে পড়তে পারে, কিন্তু তিনি অকৃতদার। কেন? ডাক্তার মৈত্র যতক্ষণ পিছন ফিরে তাকিয়ে রাস্তা দেখলেন ততক্ষণে মনে মনে এই কথাগুলো ভাবল নীলিমা। তারপর বলল, কাকাবাবু, আপনার কফি। কফি? বাহ, বেশ করেছ। খেয়ে উঠে কফি খাওয়াটা ইউরোপের রীতি, আমার খুব পছন্দ। জানালা থেকে সরে এসে বসলেন তিনি। কফিতে চুমুক দিয়ে বললেন, সুন্দর হয়েছে দিনটা। কাল রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, টের পেয়েছ? আমি তো ভাবলাম সব মাটি। এখানকার বৃষ্টি তো হাতের মোয়া।
লেগেই আছে। তবে বৃষ্টির পরের দিনটা সবসময় খুব উজ্জ্বল হয়, সারাদিন রোদ থাকে। তোমার আবার দুপুরে শোয়া অভ্যেস নেই তো? একেবারেই না। তাহলে চলো বেরুই, তোমার বিখ্যাত গুগেনহাইম দেখে আসি। তোমার বিখ্যাত গুগেনহাইম বলাতে হাসল নীলিমা। কাল সে কাকাবাবুর কাছে গুগেনহাইমের গঠন শিল্পের একটু বেশি প্রশংসা করে ফেলেছিল। ডাক্তার মৈত্র হাসলেন, চোখে চোখে তাকিয়ে বললেন, তা যা বলো, এদের এই গোলাবাড়ি সিঁড়ি। গোলাবাড়িটা কাকাবাবুর নিজস্ব নাম। তিনি বলেন, গুগেনহাইম মিউজিয়ামটির করণ আমাদের বাংলাদেশের গোলাবাড়ির মতো, এমন কিছু অভিনব নয়। রোমে তো যাওনি, ভাটিকানের ঢালুর সিঁড়ি এর বহুকাল আগে তৈরি হয়েছে। এটা একটু উন্নত সংস্করণ, এই যা। কফিটা তাড়াতাড়ি শেষ করলেন, কোটটা পরে নিয়ে বললেন, শোনো, আমি নিচে যাচ্ছি, ডেস্কে গিয়ে একটা টেলিগ্রাম পাঠাবো। তুমি ততক্ষণে তৈরি হয়ে নেমে এসো, আমাকে লবিতে পাবে। বেরিয়ে গেলেন তিনি। লম্বা ছিপছিপে দেহ নিয়ে একটু ঝুঁকে হাঁটা অভ্যেস। কাকাবাবুর হাঁটাটাও নীলিমার পছন্দ। তাকিয়ে দেখতে দেখতে আবারও তার মনে হলো, ইনি বিয়ে করেননি কেন? তৈরি হতে 5 মিনিট লাগলো নীলিমার। টুকটাক একটু কাজ সেরে নিয়ে ওভারকোটার ছাতা হাতে নেমে এলো নিচে। চলুন। চলো। সিগারটা নিভিয়ে দিলেন, তারপর রাস্তায় এসে দাঁড়ালেন। দাঁড়িয়েই মত বদলালেন। গুগেনহাইম পরে হবে, চলো আগে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামটা দেখে নিই। কি বলো? বেশ তো, তাই চলুন। নীলিমার কোনোটাতেই আপত্তি নেই। কাকাবাবুর মন থেকে যে কোনো উপায় এই মেঘের ভারটা সে সরিয়ে দিতে চায়। গল্পটি শুনে উনি যে এমন বিমর্ষ হয়ে যাবেন, এমন অভিভূত হয়ে যাবেন, জানলে বলতোই না। ডাক্তার মৈত্র হাত বাড়িয়ে ট্যাক্সি থামালেন। একটু প্রতিবাদ করলো নীলিমা, আবার ট্যাক্সি কেন? 8th এভিনিউতে গিয়ে বাস ধরতে পারতো, এই তো কাছে। ওঠো ওঠো, বাস ফাঁসের ঝামেলা আর কাজ নেই। হাত ধরে উঠিয়ে দিলেন তিনি। নিউ ইয়র্ক শহরে সত্যি বসন্ত লেগেছে। চারিদিকে তাকিয়ে নীলিমাও অবাক হয়ে গেল। এই কদিন একমাত্র বাজারে ছাড়া বেরোয়নি সে, তার মধ্যেই এই। এখানকার বসন্ত বাস্তবিকই এত আকস্মিক যে যখন আসে যেন বন্যার মতো আসে, এত হঠাৎ যে মানুষ অবাক না হয়ে পারে না। একটা শিশুও বুঝতে পারে সে এসেছে, আনন্দে করতালি দিয়ে ওঠে। মা বাবাকে ডেকে এনে আঙুল তুলে দেখায়, দেখো দেখো, খালি ডালে কত পাতা। নীলিমা মনে মনে ছেলে মানুষের মতো আওড়ালো, খাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। প্রফেসর সান্যাল গেছেন আজ 5 দিন হলো। তার দিন 3 আগে তারা দুজনে একটা দূরের পাড়ায় নিমন্ত্রণ খেতে গিয়েছিল। এই রাস্তা দিয়ে গিয়েছিল, তখনও তো গাছগুলোকে জীর্ণ শীর্ণ বুড়ির মতো কালো কালো শির বার করে দুঃখী চেহারায় সারি সারি দাঁড়িয়ে থাকতে দেখে গেছে। এর মধ্যেই এরা যৌবনের রঙে এমন রঙিন হয়ে উঠল। গাছে ছাওয়া সেন্ট্রাল পার্কে যেন সবুজের ঢল নেমেছে। নতুন পাতার উদ্গমে অপরূপ হয়ে উঠেছে জায়গাটা। কি সুন্দর না! উচ্ছ্বসিত হয়ে উঠল সে। সেন্ট্রাল পার্কের উল্টো দিকেই এই ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিশাল প্রাসাদ। ট্যাক্সি থেকে নেমে সিঁড়ি দিয়ে উঠল তারা। শুকনো বাগানে ফুল ফুটেছে, টিউলিপের পাপড়িতে পাপড়িতে রঙের মিছিল, সেই সঙ্গে মানুষের মিছিলও দেখা গেল। উজ্জ্বল রোদে ঝলসে উঠেছে চারদিক। এমন চমৎকার একটি দিনও বড় দেখা যায় না এই শহরে। শীত কমে গেছে, হালকা জামা কাপড় পরতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সবাই। এমনকি স্প্রিং কোটও কেউ আজ ব্যবহার করছে না। নিজের হাতের কোটটা ভার লাগলো নীলিমার কাছে। সেন্ট্রাল পার্কের গাছের ছায়ায়, গুহার ফোকরে, লেকের তীরে, ফোয়ারার ধারে, প্রমোদ কাননে অজস্র প্রেমিক প্রেমিকার ভিড়। অজস্র পিরাম্বুলেটর নিয়ে মা বাবারা শিশুদের রোদ খাওয়াতে নিয়ে এসেছেন। বৃদ্ধ বৃদ্ধারা বসে আছে বেঞ্চির ওপর। সিঁড়ির সর্বোচ্চ ধাপে এসে দাঁড়িয়ে তাকিয়ে দেখতে দেখতে ডাক্তার মৈত্র বললেন, সেই ছেলেটি যাই বলো বড্ড বেশি ভালো মানুষ। ওর কি উচিত ছিল না জোর করে মল্লিকাকে আটকে রাখা?
কাকাবাবুর চোখ যেখানেই থাক মন যে কোন রাস্তায় পরিভ্রমণ করছে তা বুঝতে পারল নীলিমা। অবাক হয়ে বলল, আপনি কি এখনো ওদের কথাই ভাবছেন? ঠিক ভাবছি না। মস্ত দরজা দিয়ে ভিতরে ঢুকে একটু দাঁড়ালেন, বললেন, মনে পড়ে গেল। আর সেই সঙ্গে এটাই উপলব্ধি করলাম যে যারা ঠকে তারা বেশিরভাগ ক্ষেত্রে নিজের বোকামিতেই ঠকে। কিন্তু ওদের মন জানাজানি হতে না হতেই তো বিচ্ছেদের সময় হয়ে গেল। আরে বাবা, একটু ডেয়ারিং হতে তো হয়। তুই একটা সাদা চামড়ার টকবগে যুবক, তোকে কি ওইসব বৈষ্ণব ভঙ্গি মানায়? হঠাৎ সামনে তাকিয়ে তিনি দ্রুত পা চালালেন, হাত ধরে বললেন, চলো চলো, টিকিটটা কেটে আগে প্ল্যানেটোরিয়ামে ঢুকি। ওই শোনো, এখনই একটা শো হবে ঘোষণা করছি। দৌড়ে গিয়ে টিকিট কাটলেন তিনি। এতদিনের মধ্যে এই স্থানটিতে একদিনও আসেনি নীলিমা, অথচ এখানে আসার গরজ তার অনেক দিনের। নিউ ইয়র্কের এই প্ল্যানেটোরিয়ামটির খ্যাতি আছে, অনেকের কাছে অনেক শুনেছে, কেন যে আশা হয়ে ওঠেনি কে জানে। চারদিকে তাকিয়ে বেশ লাগলো। লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে এক আধো অন্ধকার প্রকাণ্ড হলঘরে এসে পৌঁছল তারা। সারা ঘরে একটা নীলচে আলো ছড়িয়ে আছে। ঘরের ঠিক মাঝখানে মস্ত গোল জায়গা জুড়ে আলপনা ধরনের রঙিন মোজাইকের ফুল লতাপাতা আঁকা। আর মাথার উপরের সিলিংয়ে ঠিক তেমনই মাঝখানটিতে সেই মাপেরই সব বড় বড় বৃত্ত। নিচের আলপনার চারপাশ ঘিরে লাল টুকটুকে গদি আঁটা সব চেয়ার। খসখস শব্দ করে বসে পড়ল সবাই। উপরে তাকালো নীলিমা, তাকিয়ে বুঝতে পারল সিলিংয়ের বৃত্তটি হলো সৌরমণ্ডল, আর তার মাঝখানে তেজি সাদা ঝাপসা এবং অদ্ভুতভাবে ঝুলে থাকা অন্য একটি গোল আলোর বিচ্ছুরণটা হলো সূর্য। সেই সূর্যকে ঘিরে চারপাশে ছোট ছোট বৃত্তে বিভক্ত হয়ে গ্রহ উপগ্রহরা ঘুরছে। মৃদু মৃদু বাজনা বাজছিল। সেই নরম গভীর গম্ভীর সমবেত যন্ত্রের তারে তারে এক অপার্থিব সুরের মোহ সৃষ্টি হয়ে আবহাওয়াটা প্রায় অলৌকিক করে তুলছিল। লাউডস্পিকারে বলে বলে ঘটনাটা বুঝিয়ে দিচ্ছিলেন একজন। তার গলার আওয়াজটিও যন্ত্রের আওয়াজের চেয়ে কম গভীর নয়। তিনি বলছিলেন, দেখুন দেখুন, পৃথিবী তার চাঁদকে নিয়ে ঘুরে ঘুরে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে। বৃহস্পতি বেশ বড়, পৃথিবীর চেয়েও বড়। তার ঘোড়াটা খুব মন্থর। মঙ্গল গ্রহটি পৃথিবীর চেয়েও দূরে লাল টকটক করছে। শূন্যে সব একসঙ্গে ঘুরছে। দেখে নিন দেখে নিন। নীলিমা হাঁ করে বিহ্বল হয়ে তাকিয়েছিল। ডাক্তার মৈত্র ফিস ফিস করলেন, তোমার সেন্ট ফ্রান্সিসের ভ্রাতা রাসেল স্মিথের মনটাও তার সব বৃত্তি নিয়ে এইভাবেই মল্লিকার চারপাশে ঘুরছে। কি বলো? নীলিমা তার মুখের দিকে চোখ ফিরিয়ে বলল, আপনি কি এই মুহূর্তেও সে কথা ভুলতে পারলেন না? একেবারেই দূর করতে পারছি না চিন্তাটা। কিন্তু সবাই উঠে পড়েছে কেন বলতো? দেখা গেল হল ভর্তি লোক সত্যি চেয়ার ছেড়ে দাঁড়িয়েছে লাইন করে। পাশের ঘরের মাঝখানে কাঠের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে একে একে। দেখা দেখি নীলিমাকে নিয়ে ডাক্তার মৈত্রও উঠলেন। অনুসরণ করে দোতলায় এসে পৌঁছলেন। মাথার উপর রাত্রিবেলাকার অনন্ত নীল আকাশের বিস্তার। সেই বিছিয়ে থাকা শান্ত আকাশের একটি জায়গা থেকে একটি লালচে রং ছড়িয়ে যাচ্ছে চারদিকে। বোঝা গেল চাঁদ উঠেছে। এই আলো তারই উদ্ভাস। দেখতে দেখতে একটা স্নিগ্ধ জ্যোৎস্না ছড়িয়ে পড়ল। খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াতে লাগলো চারপাশে। মেঘের ফাঁকে ফাঁকে লুকোচুরি খেলতে লাগলো চাঁদ। নরম সবুজ আলোয় ভরে গেল জায়গাটা। একসময় ডুবে গেল সেই চাঁদ। আকাশ নিরন্ধ্র অন্ধকারে আচ্ছন্ন হলো। সেই ভয়ঙ্কর অন্ধকারে কোনো তুলনা রইল না। দেখতে দেখতে নীলিমার যেন কেমন ছমছম করতে লাগলো। কেমন এক নাম না জানা ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল সে। মাইকে ঘোষণা করল, আজকের বিষয় হচ্ছে চাঁদ ও আমরা। সেই ভয়ঙ্কর অন্ধকার ভেদ করে আবার ধীরে ধীরে তারা ফুটল একটি দুটি করে। অল্পক্ষণের মধ্যেই অজস্র তারার গুটিতে ভরে গেল আকাশ। অন্ধকার সহনীয় হল। তারপর সরু নখের মতো চাঁদের রেখা দেখা দিল পশ্চিম আকাশে।
চোখের উপর আস্তে আস্তে বড় হলো সেই চাঁদ, আবার 10 দিক ভরে গেল তার আলোয়। আজকের মতো এখানেই শেষ করছি অগ্নিতুষার নামক এই উপন্যাসটি। ভালো লাগলে লাইক করবেন, মতামত জানাবেন, আর আমার পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।